1959 সালে তো বিয়ে করে ফেললাম। বিয়ের জন্য 7 দিন মাত্র ছুটি পেয়েছি। জলপাইগুড়ি থেকে কোচবিহারে গেলাম, বিয়ে করলাম। সেটা ছিল 30শে এপ্রিল 1959। 7 দিন পরে আমাকে তো আসতেই হবে চাকরি করার জন্য। আমি চলে গেলাম, হয়ে গেল কোচবিহারে। সেই বছরই পুজোর সময় ঠিক করলাম না স্ত্রীকে কাছে আসতে হবে। বিয়ের করে একটা বাড়ি ঠিক করলাম, ভাড়া বাড়ি, যাকে বাসা বলে। একটা পরিবারের মধ্যেই একটা ঘর, রান্নাঘর, ও বাথরুম, যা যা প্রয়োজন সবই দিয়ে বাড়ি ঠিক করলাম। কত ভাড়া ছিল? মাসিক ভাড়া 15। সেই যুগের জন্য একেবারে কম নেই। সেখানে ভাড়া থাকতে থাকতে সেটা একটু শহরের থেকে একটু দূরে, যেটাকে এখন ঘোষ করতে বলে সেই জায়গায়। সেখান থেকে বাড়ি পাল্টালাম, মানে বাসা বাড়ি পাল্টিয়ে এলাম অবিনাশ দাস নামে এক ভদ্র লোকের বাড়িতে, বয়স্ক লোক। তাকে আমরা মেসোমশাই বলতাম, স্ত্রীকে বলতাম এখানে আছি। এর মধ্যেই স্ত্রীর সন্তান সম্ভব হল, সেটা হল 1961 সাল। এবং শিউলি তথা ইলার জন্ম হল। সবারই মনে আনন্দ। ওই আমার মাসিমা খুব আনন্দ, সারাদিন ওই মেয়েকে নিয়ে থাকতো। তারা আদর করে নাম দিয়ে দিল ফুলটুসি। সবাই ফুলটুসি বলে ডাকতো, এক ব্যক্তি সব পাড়ার সবাই ফুলটুসি। এইভাবে দিন যাচ্ছে যাচ্ছে। এদিকে আমার বিয়ে পরীক্ষার সময় চলে আসলো, সেটা হলো 1912। রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। ঘরে তখন বাচ্চা মেয়ে, তারা ঘুমায়, আমি পড়ি। তাও আবার সব বইপত্র নেই। পাড়ায় আরো 2টো মেয়ে পরীক্ষা দিচ্ছিল, এই একই সাবজেক্টের উপর। তাদের কাছ থেকে বই ধার করে এনে পড়ে আবার দিয়ে আসে। এইভাবে পড়াশোনা করে দিলাম বিয়ে পরীক্ষা, ভগবানের নাম করতে। এবং যথারীতি যথা সময় ফল বেরোলো, হ্যাঁ গেল আমি বিয়ে করলাম। বিয়ে আর পড়াশোনা আর এগুলো দেখতে দেখতে দিন যায়, সময় চলে এলো 1964। এবার আমার দ্বিতীয় মেয়ের জন্ম। এটা ছিল 23শে জানুয়ারি 1964। সে সময় আমরা থাকতাম সন্তোষ চন্দ্র নামে এক ভদ্রলোকের কাছে। দ্বিতীয় মেয়ের জন্মের সময় আর হাসপাতালে যাইনি। তখন কেরানি পাড়ায়, নতুন মেঘির বাড়িতে কি কামার পাড়ায় চৈতালি ব্যারাক বলে একটা ব্যারাকের মতো ছিল, সেখানে অনেক ভাড়াটি। তার মধ্যে একজন ছাত্রী ছিলেন, নাম হলো ছোড়বা। আমি আর সন্তোষবাবু মিলে রাত্রি 2-2:30টার সময় ছোড়মা রাত্রির কাছে
সে অসুস্থ বলে আসতে না পারে, সে আরেকজন ধাত্রীর নাম বলে দিত, একে নিয়ে যাবে। তার নাম ছিল কমলা ধাত্রী। তাকে নিয়ে এলো, বাড়িতেই প্রসব হলো, বিঘ্নে হলো। আমি চাকরি করি, বউ আমার ঘর সংসার করে, দুটো বাচ্চা নিয়ে। ছোট মেয়ের নাম হলো সরস্বতী তথা বুলা। 63, 64 এইভাবে পেরিয়ে যেত। এর মধ্যেখানে আবার চীনের যুদ্ধ শুরু হয়েছে, চীনের সাথে ভারতের যুদ্ধ। এমনিতে এমন কিছু হয়নি, ওই সেগুলো তো যা হয়েছিল সীমান্তেই হয়েছিল। আমাদের যথারীতি জীবন চলছে। পশ্চিমবঙ্গে একটু হয়েছিল ইকোনমিক, বাজার দুর্মূল্য, এগুলো হয়েছিল, অন্য কিছু এফেক্ট ফিল করি। এরপর শুরু হলো নকশাল আন্দোলন। আজ এখানে বোমা পড়ে, কাল এখানে খুন হয়, এই জলপাইগুড়িতে অসংখ্য ঘটনা ঘটে। এবং দুর্ভাগ্যবশত এর মধ্যেই আমরা আমাদের বাড়িটা চেঞ্জ করি। এই 66-67 সাল তখন একটা পুরোপুরি আলাদা বাড়ি পেয়ে গেল। সেই বাড়িটা ওই আমারই, যেখানে সন্তোষ চন্দ্রের বাড়ির যে রাস্তা, সেই রাস্তাতেই বাড়িতে। ভাড়া তার মাসিক 50 টাকা। সেখানে গিয়ে উঠলাম, ছেলে মেয়ে বড় হলো, ছেলে তো না, মেয়েরা বড় হলো। এর মধ্যেই 1968 সালের বিধ্বংসী বন্যা, ডুবেই যেতাম। যে বাড়িতে আমরা থাকতাম, বাড়ির আঙিনায় প্রায় 16 ফিট জল। আমরা তো ঘুমে অচেতন, লক্ষ্মী পূজার দিন ঘুমে অচেতন। আমার যে বাড়ির মালিকনি ছিলেন, তিনিও তার বাড়ি ছেড়ে একটা নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে আমাদের ডাকলেন, ওঠো ওঠো, বন্যায় জলে ভর্তি হয়ে গেছে। উঠে দেখি আমার ঘরের সিঁড়ি ডুবে ডুবে একাকার। কি করবো? তবে বন্যা আগে দেখেছিলাম বলে একটা অভিযোগ। 1953 সালে আমি কুচবিহারে বন্যা দেখি, ঠিক এইরকম, তবে এতটা বিধ্বংসী না। মুহূর্তের মধ্যে জল উঠতে শুরু করে। আমি যখন জেগে বাইরের দরজা খুললাম, দেখি রাস্তাতে জল, 1 হাঁটু করে। আমার স্ত্রীকে এবং 2টো বাচ্চাকে নিয়ে পাশের এক দোতলা বাড়িতে রেখে আসি। সেই বাড়ির মালিকের নাম ছিল মুকুল, আমার বন্ধু, যদিও বয়সে অনেক বড়। রেখে এলাম, এসে আমি বাড়িতে ঢুকে, কারণ এই বন্যার পর 2টো জিনিস খুব কাজে লাগে, এক হলো খাবার আর এক হলো জল। তখনকার দিনে আমরা পিতলের কলসিতে জল রাখতাম। সেই একটা চৌকির উপরে একটা টেবিল তুললাম, তার উপরে একটা চেয়ার তুললাম। আমি একা চেয়ার তুলে, রাত্রি ছিল বলে দরজাগুলো তো সব বন্ধ ছিল, সবার উপরে রাখলাম, চেয়ারের উপরে রাখলাম জলের কলসি। আর যেহেতু লক্ষ্মী পূজা উপলক্ষে মুড়ি মুরগি করা ছিল, তার 2-1টা টিন টেবিলের উপর রেখে দিল, লাগতে পারে। এবং জল এমন বাড়তে লাগলো যে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের পাশের বাড়িতে রেখে আসতে আসতেই জল প্রায় আমার ঘরের মধ্যে 1 কোমর জল হয়ে গেল, কোমর সমান জল হয়ে গেল।
সঙ্গে সঙ্গে ঘরে আর থাকা যাবে না, ঘরে তালা মারলাম, বাইরে বেরোলাম, দেখি পাশের বাড়ি উল্টো দিকে একটা বিল্ডিং ছিল, সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তিনিও আশ্রয় নিয়েছেন। তিনি ধুতি পরিয়েছেন। আমি বললাম, আপনার ধুতিটা ধরে মারেন তো রাস্তার এই পারে, এক মাথা ধরে আরেক মাথা ধরে মারেন। আমি ধরে মারার পরে কি ধুতিটা ধরলাম, উনি টেনে আমাকে ওই পারে নিয়ে, বাড়িতে উঁচু ছিল, কিছুক্ষণ পরে দিকে ও বাড়িও ঘরের ভেতরে এক কোমর জল, বাড়িতে এক ছেলে আর মেয়ে নিয়ে এক মা থাকে। তাদের যথারীতি সাহায্য করলাম, চোখের উপরে চোখে ধুলে চালের বস্তা তুলো হলো, হয়ে যখন জল আরো বাড়তে লাগলো, না এই ঘরের উপরে থাকা সম্ভব। বিল্ডিং এর পাশ দিয়ে একটু জলপাই গাছ বেয়ে ওই ভদ্রলোক যিনি আমাকে কাপড় ধরে টেনে এনেছিল, তাকে বললাম আমাকে কার্নিশে বসে, আমি এদিক দিকে তুলে দিই, এনে সাথে এই করে ওই বাড়ির তিনজন, আমি আর ওই ভদ্রলোক মিলে ছাদে গিয়ে এরপরে চারিদিকে থাকে কি জল আর জল আর জল, ভয়ঙ্কর স্রোত, দাঁড়ানো যায় না। 4 অক্টোবরে রাতটা হলো ভোর রাত। 5 অক্টোবর সারাদিন সারা রাত আমরা ওই ছাদের মধ্যে রইলাম। খাবার বলেছি, ওই ঘরে ওনার ঘরে যা ছিল তিরাঙ্গুড়ি, ওগুলো খেয়ে কাটালাম। ভোর রাত্রের দিকে দেখলাম, 5 অক্টোবর ভোর রাত্রে দেখলাম জল নেমে যাওয়ার সময় আমার সেই 53 সালের বন্যার কথা মনে পড়ে, যে ঘর তো এখন মাটিতে ভর্তি। নামলাম নিয়ে বউ আর ছেলে মেয়ের খোঁজ করলাম, না এখনো বেঁচে আছে, হ্যাঁ মেয়েদের খোঁজ করলাম, আছে, ওদেরও সারাদিন না খেলে। আমি এখান থেকে, আমি যেখানে তাদের ওখান থেকে কিছু চিড়া মুড়ি নিয়ে লোকেতে বেঁধে নিয়ে ওদের দিয়ে আসে, দিয়ে এসে আমি নিজের ঘরে ঢুকে, ও মা সারা ঘর কাদাই, মানে বিছানা টিছানা সব ডুবে গেছে, একটা মাত্র খাট সে কেন যেন উপরে ভেসে সিলিং এ যে আটকে আছে। আমি যথারীতি চেষ্টা করলাম কাদাগুলোকে আঙিনায় নামিয়ে দিতে, যতটা পারলাম করলাম। তারপরের দিন জল কমলো, এবার যার যার ঘরে ফিরা, আমার ছেলে মেয়ে, আমার মেয়েরা, বউ বাড়িতে ফিরে আসলো, কিন্তু কোথায় কি করবে, কিছুই নাই, চাল জলের দিকে যা ওপরে তাকে ছোঁয়া ছিল এইগুলোই সহ্য, এই নিয়ে চললো। কাপড় চোপড় সব কিছু কাদায় মাখানো। আমার ঘরে তো বেশি আসবাব ছিল না, শোয়ার জন্য ছিল 2টো চৌকি, একটা খাট আর একটা আলমারি। আলমারিটা দেখলাম খাটের সঙ্গে কাজ হয়ে রেখে, ভেতরে কাপড় টাপড় সব সেগুলোকে আমরা দুজনে মিলে, এখন যার যার বাড়ির কাজ তাকে নিয়ে করতে হলো। ওই কাদা পরিষ্কার করে ঝামেলা, আমাদের বাড়ির পাশেই হয়ে যেত, বাবু কাজ করাবেন, হ্যাঁ এই কাদা পরিষ্কার করতে হবে, রাজি হয়ে গেল। তাদের মধ্যে একটা ছেলে ছিল, অল্প বয়স, বাচ্চাই বলা যায়, বুদ্ধু। সে বুদ্ধু এসে বললো আমি করবো, তুমি কর, এই কাদা সব পরিষ্কার করে আমি নেই উঠানে করলো। ওকে কত দিয়েছিল আমার মনে নেই, কিন্তু টাকা দিতে হয়েছিল। এরপর চারিদিকে তো হাহাকার,
প্রথম তো হাহাকার, তারপরে চারিদিকে হলো পুঁতি গন্ধময়। কারণ যত গরু, 100 বাদে যত গরু ছিল সব মারা গেছে। চোরগুলোই কেন যেন বেঁচেছিল, কেমন করে হোক বেঁচেছিল। সে পালে পালে গরু সব থেকে বেশি ছিল এই তিস্তা নদীর পাড়ে গরুগুলো সব জমা হয়েছিল। আর আমাদের পাড়াতেই একটা বড় ড্রেন ছিল, বড় রাস্তার ধারে, সেটা গরুতে বোঝাই কেন, শুধু গরু। এগুলো তো পড়বে, দুর্গন্ধ বেরোবে। সরকার থেকে এবং স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এগুলোকে পরিষ্কার করা হলো। পরিষ্কার করে কোথায় ফেলা হলো? তিস্তা নদীর পাড়ে, রেল লাইন আর পাকা রাস্তার মাঝখানে নিচু যুগে। এবং এরপরে 2-3 মাস ওই রাস্তা দিয়ে যেতে দুর্গন্ধ থাকা যেত। বন্যা অতিক্রম করলো, শিলিগুড়ির দিকে তারা রুটি, চিড়া, চাল, ডাল, গম সব দিতে শুরু হলো। এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তার মধ্যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এরাও ত্রাণ, প্রায় মাসখানেক ধরে ত্রাণ বিলি করেছে। আমিও একটা ত্রাণ কেন্দ্রে এই বিলির ব্যবস্থা ছিল। ওরা কাপড় চোপড়, কম্বল, চাল, ডাল এগুলো দিয়ে প্রত্যেকটা পরিবারকে সাহায্য করেছে। জলপাইগুড়ির এই অবস্থা শুনে আমার মামা, তিনিও জীবন বিবাহে চাকরি করতেন, তিনি আমাদের দেখার জন্য আমরা কেমন রাতে ভেসে ভেসে গেলাম কিনা, সেই জলপাইগুড়িতে এসে অতি কষ্টে অনেক সকল সহ্য করে জলপাইগুড়ি এসে উপস্থিত হলো। দেখলাম আমরা, তার সঙ্গে আমার 2-1 ভাইও এসেছে, তাদের সঙ্গে ছেলে মেয়ে দুটোকে কুচবিহারে পাঠিয়ে দিলাম। ওরা কুচবিহারে রইল এবং সেখানে প্রায় মাস 2 দেখছি। আর আমরা দুজনে মিলে বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করি। প্রায় 6 মাস পরে যখন আঙিনার কাঁটাগুলো একটু মানে জল শুকিয়ে গেল, দেখলো আঙিনা প্রায় ঘরের মেঝের সমান হয়ে গেল। সেটা আমার পক্ষে একটা চাপে বড়। তার আগেই অগাস্ট মাসে আমি একটা বাড়ির সামনে একটা জমি কিনেছি বাড়ি করার, লোক লাগিয়ে নিজের বাড়ির আঙিনার মাটি এবং অন্যান্য বাড়ির আঙিনে মাটি কেটে ওই জমিতে ফেলে জমিটাকে তুলে। এইটি হলো আমার পক্ষে আর বন্যার আর্থিক। বন্যার সময় আমাদের অফিস থেকে, অফিস মানে কর্মচারীরা মিলে অনেক সাহায্য করেছিল। সস্তায় চাল, ডাল, তেল, দুধ এগুলো বহুদিন ধরে দিয়েছিল। লটে কিনে এনে না লাভ না ক্ষতিতে বিক্রি হতো। তখন উৎকৃষ্ট রকমের চাল পাওয়া যেত, চারানা শের ধরে। চারানা মানে 25 পয়সা। এই খেয়েও আমাদের বহুদিন। তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হলো, গাড়ি ঘোড়া চলতে শুরু করলো, আবার জীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে গেল। এটা হলো 1968 সালে জলপাইগুড়ির চলতি। শোনাও